আসসালামু আলাইকুম। আমার এই লাইভটা করার উদ্দেশ্য হচ্ছে আমার ফ্রেন্ড বন্ধুবান্ধব সহ অজানা অনেক ব্যক্তিরা হয়তো আমার সম্পর্কে জানে না। আমার জন্ম কোথায়, আমি কীভাবে এই পর্যন্ত আসছি এবং 10 বছর ধরে ডায়ালাইসিস করতেছি, সেটা অনেকে জানে না। তো আজকে সংক্ষিপ্তভাবে কিছু তথ্য দিব যেন আমার লাইফ স্টোরি মানুষ জানতে পারে এবং যাদের জানার ইচ্ছা আরও তারা জানতে পারবে আমাকে ইনবক্স করে। তো আমি প্রথমে বলবো আমার জীবন। আমি যখন ক্লাস 3-তে পড়ি, আমার বড় ভাই তিনি ইংল্যান্ডে যান পড়াশোনা করতে, এসএসসি করতে। তারপর যখন উনি ফিরে আসে তখন 1991 সাল গণ অভ্যুত্থানের সময় বাড়িতে ফিরতে পারতেছিলাম না। তো একটা সুযোগে বাড়িতে গেলাম। তারপর অনেক ঘোরাঘুরি করলাম। 1 মাস উনি থেকেছিলেন, ওয়াইফ নিয়ে এসেছিলেন। তিনি ওখানে বিয়ে করেছে, কিন্তু বাঙালি মেয়ে। তো আমার রাস্তা ছিল যে আমি দুবাই যাব, বিজনেস পারপাস বা কোনো একটা কাজ ধরে দুবাইতে যাব। কিন্তু হঠাৎ করে আমার ভাই বলল, না দুবাই না, ইউকেতে চলে আস, অ্যাপ্লাই করলাম, ভিসা দিল না। তারপর আবার এটা আপিল করলে ভিসা পেয়ে যায়। সেটা ছিল 2002 সাল। এর আগে আমার লাইফটা ছিল একটু অন্যরকম, যেরকম যে কলেজে যাওয়া হতো না ঠিক মতে, আর এটার পেছনে আমি দৌড়াতেছিলাম যে আমার ভিসা লাগাতেই হবে। তখন আমার এক ফ্রেন্ড, ওখানে আমি যেখানে বসবাস করতাম সেখান থেকে আমি লন্ডনে গেছি। আমার এক ফ্রেন্ড অনেক ভালো, সে আমাকে বিভিন্ন কাজে হেল্প করতো। আর ওর একটা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল দিয়ে যেখানে সেখানে যাওয়ার একটা রাস্তা আমার ছিল। তারপর হঠাৎ দেখলাম এম্বাসি থেকে একটা লেটার আসলো। আমি খুলে দেখলাম আমাকে ভিসা দিয়েছেন, আমি জাস্ট পাসপোর্টটা নিয়ে যাব, আমাকে সিল দিয়ে দেবে। তো সব কিছু আমার বড় ভাই ওখান থেকে করছে, আপিলের যে ব্যাপারটা লন্ডন থেকে করছে। আমি এখানে কিছুই করিনি। আমি শুধু যে পেপার চাইছে সেই পেপার সংগ্রহ করে দিচ্ছি। আর সবাই জানে যে এখন লন্ডন চলে যাব। তো আমার ভাই সেই বছর এসেছিলেন। যখন আমি চলে যাব, ভিসা পেলাম, তখন আমার ভাই, আমার ভাবি আর আমার ভাতিজা 3 জন নিয়ে এসেছিলেন। তাদের সাথে আমি ইংল্যান্ডে যাই, তাদের সাথে করে আমি ইংল্যান্ডে যাই এবং আমার বাসস্থান ছিল ওইটাই, যেখানে আমার ভাই থাকতো। অনেক দিন থাকার পর মনে করলাম যে আমি একটু ফ্রি হই, কারণ আমার ভাতিজা বড় হয়ে যেতেছে। তার রুমে আমি থাকি, ওই দেশে এটা অ্যালাউ না, হেলথ অ্যান্ড সেফটি এটা ধরে। তো আমি আমার ভাইকে বললাম, ভাই আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দেন। তো আশেপাশে একটা বাসা নিলাম ভাইয়ের কাছে থাকার জন্য, এবং ওখানে একটা কাজও পেয়ে গেলাম। 14th of February 2003 2002-তে জানুয়ারিতে চলে গেলাম ইংল্যান্ডে। 2000 যাওয়ার পরে 14th of February আমি জব পেলাম একটা ভালো জায়গায়। তারপর যেদিন জবের জন্য অ্যাপ্লাই করছি, তারপরের দিন থেকে কাজ শুরু করলাম। আমি ওই জায়গায় কাজ করেছি প্রায় 10 বছরের উপর। আমি যতদিন ইংল্যান্ডে ছিলাম ততদিন আমি ওইখানেই কাজ করেছি, একটা দিনও আমি মিস দিইনি। যদি মিস দিয়েছি সেটা হয়তো কোনো এসেনশিয়াল কাজে। আর আমার ভাইয়ের বাসায় যখন যাওয়ার ডাক পড়তো, তখনই আমি অনভিনয় করে ম্যানেজারকে বলে ছুটি নিয়ে নিতাম, তারপর বাসায় যেতাম। কারণ আমার ভাই হচ্ছে সব কিছু, মূলত ইংল্যান্ড বাংলাদেশ সব কিছু মিলায়। এখন বলতে পারেন আমি আমার 10 বছর কোথায় চাকরি করছি, আমি বললাম না, একটা কোম্পানিতে 10 বছর চাকরি করছি। সেইখানে আমার 10 বছরের অ্যাটেন্ডেন্স লিস্ট আছে, পাঞ্চিং লিস্ট আছে, সবই আছে। এবং আমি যাদের সাথে পরিচিত তারাও এখনও দেখি আছে। তো আমি কলেজ করে
বিকালে এসে কাজ করে 1টার সময় বাসায় যেতাম। এভাবে চলতেছে 2006-এর মাঝামাঝি। আমি আর আমার ভাই ভাবি সহ আবার আসলাম একটা বিয়ের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে। সেটা ছিল আমার ভাইয়ের শালার। তখন বিয়েতে অ্যাটেন্ড করে তারপর চলে গেলাম। চলে যাওয়ার পরে হঠাৎ করে আমার মা এমনভাবে আমার পিছনে লেগেছে যে আমি কোনো না কোনোভাবে যেন দেশে আসি, 1 মাসের জন্য যেন দেশে আসি। দেশে আসলাম, খুব পিড়াপিড়ি করে দেশে আসলাম। তারপর তখন আমার কোনো ছুটিও দেয় নাই, আমার কলেজ থেকেও ছুটি পাচ্ছিলাম না, এবং যেখানে কাজ করি সেখান থেকেও ছুটি পাচ্ছিলাম না। তখন বিয়ের একটা আমি বিয়ে করবো গিয়ে সেই লেটার দিয়ে ছুটি নিয়ে তারপর দেশে আসলাম। আমার ইচ্ছা ছিল যে দেখি যায় কী হয়। আসলাম পরে দেখি যে সব কিছু অ্যারেঞ্জ করা। আমি শুধু জাস্ট কিছু গোল্ড কিনলাম, আর কিছুই না, আর যা লাগে বিয়েতে। খুব তড়িঘড়ি করে বিয়েটা হলো, চলে গেলাম। তারপর গিয়ে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করলাম। তারপরে সে 6 মাস পরে অ্যাপ্লাইয়ের সুযোগ আসছিল একটা, সে অ্যাপ্লাই করছে, তারপর ভিসা পেয়ে গেছে। সে সম্ভবত 19শে ফেব্রুয়ারি 2007-এ অ্যারাইভ করছে ইংল্যান্ডে। তারপর আমরা দুইজন বসবাস শুরু করি একটা বাসা নিয়ে। তারপর আমার তো চলতেই থাকলো, কাজ চলতে থাকলো, যা কিছুই করতেছি, পাশাপাশি আমার জব চলে যায়নি, আমি জব করতেই ছিলাম। এই জবের মধ্যে আমার বহু ছবি আছে, এবং আমার যে অ্যাটেন্ডেন্স এখানে অ্যাটেন্ড করেছি কাজে, ওই লিস্ট আছে, পাঞ্চিং লিস্ট আছে। যদি দরকার পড়ে কারো, আমি এগুলো সংগ্রহ করতে পারবো। যাই হোক, এবং আমার ভাই ওখানে অ্যাকাউন্টেন্ট, উনি উচ্চ পদে একটু চাকরি বাকরি করেন। উনি কাউকে নেওয়ার মতো অ্যাবিলিটি রাখেন। তো আমার মা বাবা যাওয়ার কথা ছিলেন, বাবা যখন মারা গেল তখনই আমি আসলাম বাংলাদেশে। 11 দিন পরে এসে দেখলাম তো আমার বাবা নেই, কী করব। সবাই বলতেছে তুই বাড়িতে তো একটা পুরুষ মানুষ নেই, এখন তোর তো শ্বশুর বাড়ি ঢাকায়, তারপর তুইও চলে যাবি, বাড়িটা মনে খালি হয়ে যাবে, তুই থেকে যাওয়ার দরকার নাই, এখানে তো তোর শ্বশুর বাড়িও আছে, সব কিছু আছে, মোটামুটি ডাল ভাত খেয়ে ভালোভাবে থাকতে পারবে। এমত অবস্থায় আমার সম্বন্ধী যে ফার্ম খুলছিল কাউরান বাজার ঢাকা, সেখানে এটার যে বস হলো স্কটিশ। সেই বসের আন্ডারে আমি যখন ইন্টারভিউ দেই তখন আমি চাকরিটা পেয়ে যাই। তো 2-3 মাসে আমার চাকরির স্যালারি আমার ঊর্ধ্বগতি হয়। আমি ভাবলাম যে এখানেই ভালো, যেহেতু আমি আইটি কোর্স করেছি MSc, তো আমার জন্য এখানেই ভালো হবে। আমি রিপোর্ট রাইটারে কাজ করতাম, আর রিপোজিটরি ডিজাইন অ্যান্ড রিপোর্টিং কাজ আমার ছিল, এবং ইমেলের যে সাইটটা আমি দেখতাম। যাই হোক, হঠাৎ করে আমার এখানে ভালো লাগা মানে আর থাকলো না। মনে হলো যে এই যে ছোটোখাটো কাজ, এগুলো করে আর কত বেতন পাবো, আবারও আমাদের ইংল্যান্ডেই চলে যাওয়াটা ভালো। তখন যে কোম্পানিতে চাকরি করতেছি, এই কোম্পানিতে অফার আসলো আমাদের সবাইকে স্কটল্যান্ডে নিয়ে যাবে এবং এখানে একটা অফিস করবে, ওখান থেকে আমরা কাজ করব। তাহলে আমাদের এক্সপেন্ডিচারটা কমে আসবে। এই আশায় বাংলাদেশেই কাজ করতেছি। হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়লাম 2014 সালে। তার আগে চাকরি ছেড়ে দিয়েছিলাম, আমার আর ভালো লাগতেছিল না, খুব বিরক্ত লাগতেছিল, তখন আমি চাকরি ছেড়ে দিয়েছি। এবং বর্তমানে চাকরি ছাড়ার পরে চাকরিচ্যুতই ছিলাম, তো খুঁজতেছিলাম একটা ভালো চাকরি যে ভালো স্যালারি হবে। তাছাড়া এর মধ্যে বাড়িতে আসা যাওয়া, বাড়িতে ডেভেলপমেন্ট কাজ করা, এগুলো করতেছিলাম আমি আমার বড় ভাইকে নিয়ে। তারপর কী হলো, হঠাৎ করে দেখা গেল যে ভাইয়ের যে বিল্ডিং যেখানে আমিও থেকেছিলাম, এখানে বিশাল একটা দুর্ঘটনা হলো। আমরা তো হতবাক হয়ে গেলাম।
তারপরে দেখলাম না আমার ভাই ভাবি সহি সালামতে আছেন, তখন মনটা আমাদের শান্তি হলো। যাই হোক, আমি এখানে অ্যাজল টেকনোলজি লিমিটেডে আমি 2 বছর কাজ করছি, একটানা 2 বছর। তারপর কাজ করার পর আমি হঠাৎ করে আমার অসহ্য লাগার কারণে আমি চাকরিটা ছেড়ে দিয়ে ঘরেই বসে আছি, দেখি কি বিজনেস করা যায়। তখন একটা আইডিয়া হলো, আমাদের গ্রামের বাড়িতে পুকুর আছে, পুকুরে মাছ চাষ করবো, এরপরে আরও মুরগির খামার টামার আছে, এগুলো আমি করবো। আমাদের বাড়িটা একটু বড়, সেখানে এগুলো করব। কিন্তু শারীরিকভাবে দিচ্ছিল না, তবুও চান্স নেওয়ার চেষ্টা করতেছিলাম। হঠাৎ করে যখন আমি অসুস্থ ফিল করলাম, আমি গিয়ে গ্রামের বাড়িতে যাই আমার মাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য ব্রাহ্মণবাড়িয়াতে। ওখান থেকে আমার খারাপ লাগা শুরু, এবং আমার মামা ছিলেন, মামা বলে তুইও টেস্টটা করে ফেল। তো আমার একজন লিভার টেস্ট করলো, কিছুই পালো না। আমার মাকে নিয়ে আমি গ্রামের বাড়িতে যাই। যখন যাই ওই দিনই রোজার দিন ছিল, আমি একটা কলা খেয়েছিলাম। তারপর আমার মার ওষুধগুলো আমি একটা বক্সে করে আলাদা আলাদা করে লিখে কখন কোনটা খাবে সেটা আমি লিখে দিচ্ছিলাম, আর আস্তে আস্তে একদম ফ্লোরে পড়ে যায়, fall down on the floor. Then I got senseless. I didn't know what happened after. I was unconscious 5 hours. They took me to the Mofussil area hospital and they said, don't keep it here, take it to the Dhaka. এরপর তারা কী করলো, আমার অনেক আছে ওখানে পরিচিত লোকজন, তারা আমাকে টেম্পো নিয়ে লাইক 120 টেম্পো নিয়ে তারা ব্রাহ্মণবাড়িতে আসছিল। তো তখন তারা এখানে একটি অ্যাম্বুলেন্স, আমার একজন পরিচিত মানুষ আছে রবি হৃদয়বল, উনি বলতেছেন না ওনাকে এখানে রাখবো না, ঢাকাতে নিয়ে যান। ঢাকা স্কোয়ার হসপিটাল ছিল, স্কোয়ার হসপিটাল। They said we don't have free anymore ICU, go to Apollo hospital. We went to the Apollo hospital asking for the ICU. They said we have one seat. They arranged ICU and so lots of tests, 3 hours for the test. It took 3 hours, and then I was suffering. Maybe I don't know what happened there, what is going on me, because I got little bit conscious, and after that I lost my conscious. I just was asking for my wife, can I have a water please, can I have a water please. Then after 3 hours they test all the tests, they did, and they found kidney is failed. 2 kidneys totally failed, 100%. Then they took me to ICU and start dialysis, 6 hours dialysis 2 times, and then I released all the water from my body and I got conscious. After that I start dialysis until now. So in England I can arrange you my attendance from the job and from the college, even my brother reference, so many reference I can arrange. What I did, I never go even outside with my wife because of my job and college. So in Bangladesh, when I came, probably I got job 14th of February. Probably I came here. I don't know the date actually. I came from England voluntary. I came from England voluntary with my daughter, 4 years daughter, and my son was unborn. That time we went to the government, and government gave us the voluntary ticket, and we came by the Gulf here, and we came Bangladesh, and we have lots of struggling in England, even Bangladesh. So I don't know who took my
details and mixed up with other person, which one match to the other person, but it's not me. If anybody put my face to the other guy and he has lots of story about like this, so it's not me. So please do not mess up to my face to the other person. So what I explain here, this is the truth. I can arrange all the documents for these people. So I think absolutely wrong you people did the editing sort of thing. So I didn't edit anything, and it is true, and it is absolutely you know uh, true above the truth. You understand? So if you want to mess up with my face to the other people, it doesn't mean it is me. So I am ready to provide this kind of thing. So I didn't arrange this kind of document because I don't need to. If you want, if you go there, ask them. If you go, you can go there, ask them. So it is not my duty to collect all the document to submit to you, because I didn't do any occurrence. So I did it one here in Bangladesh. This is a small sort of thing, making bigger story. So and who is change my story, life story. I want to tell you why you change my life history. What is your benefit? My every single word I said to here, this is true. Even I can prove you. You cannot prove this is me. So thank you very much. Do not make further false history. If you make false history, I am going to health minister and tell them it's not me and this is false history, and I have all the documents here. Plane ticket, going England with my brother and sister-in-law and my nephew, and came in Bangladesh with Gulfare with the voluntary ticket. I didn't came Bangladesh alone. Thank you. I will collect all this. If you want, I will collect this. If you don't want, leave it. Then I don't need to collect this, because I am Suhail Ahmed. I am Suhail Ahmed. My good name is Suleiman Ahmed. So don't messed up with my life. You're making a story and messed up with my life. Don't do this anymore. This is no good, because this is false information, making one person life hell. Is this good? No good. So I am requesting you again, do not make false story again. I have 10 years information in one place. This is enough. Thank you.